হ্যালো এভরিওয়ান, আমার কথা কি ঠিকমতো শোনা যাচ্ছে? আমার কথা কি জি স্যার, ঠিকভাবে শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যালো, স্যার শোনা যাচ্ছে স্পষ্ট। আচ্ছা তো আমরা শুরু করবো হচ্ছে আচ্ছা ফল্ট ইন পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেমে ফল্ট মানে কি? ধরেন এরকম তিনটা লাইন আছে, এ ফেজ, বি ফেজ, সি ফেজ, তিনটা লাইন, নিচে আছে গ্রাউন্ড। কি কি হইতে পারে? দুইটা ফেজ পরস্পর শর্ট সার্কিট হইতে পারে, এটা একটা ফল্ট। তিনটা ফেজ পরস্পর শর্ট সার্কিট হইতে পারে, সেটা আরেকটা ফল্ট। একটা লাইন ওপেন হয়ে যাইতে পারে, অর্থাৎ মাঝখানে তার ছিঁড়ে গেছে, সেটাও একটা ফল্ট। ফল্ট মানে হচ্ছে আমাদের স্বাভাবিক যে কারেন্টের ফ্লো সেটা বাধাগ্রস্ত হওয়া। ফল্ট ইজ এ ফেইলার যেটা ইন্টারফেয়ার করে নর্মাল ফ্লো অফ কারেন্ট, নর্মাল যে কারেন্টের ফ্লো সেটাকে ব্যাহত করতেছে। শর্ট সার্কিট আর ওপেন সার্কিট দুই ধরনের ফল্ট। মোটা দাগে বলতে গেলে দুই ধরনের ফল্ট, একটা হচ্ছে শর্ট সার্কিট, ওপেন সার্কিট। শর্ট সার্কিট কিভাবে হইতে পারে, ওপেন সার্কিট কিভাবে হইতে পারে, সেগুলোর আলাদা টাইপ আছে। ওপেন আমরা কি বলতে পারি, যে তিনটা কন্ডাক্টর থাকে, এ ফেজ, বি ফেজ, সি ফেজ, তিনটা ফেজ, তিনটা কন্ডাক্টর একসাথে ওপেন হইতে পারে, একটা তার ছিঁড়ে যেতে পারে, দুইটা তার ছিঁড়ে যেতে পারে, এরকম হইতে পারে। তো এই ওপেন সার্কিটটা আমাদের মেইন উদ্দেশ্য না, কারণ ওপেন হইলে তো কারেন্ট যাচ্ছে না, এখানে তো আর ক্যালকুলেশনের কিছু নাই। ওপেন হইলে কারেন্ট যাবে না। এই তো এ বি সি, তিনটা লাইন আছে, তিনটা লাইনের মধ্যে একটা কারেন্ট হলে ওইটাতে কারেন্ট যাচ্ছে না, অন্য দুই ফেজে কারেন্ট যাচ্ছে। ওপেনটা বিশ্লেষণ করা ইজি। আমরা করতে চাই শর্ট সার্কিট হলে কি হবে। এই শর্ট সার্কিট অনেক প্রকারের হইতে পারে। কি কি হইতে পারে? নিচে আছে কি পৃথিবী বা গ্রাউন্ড, শর্ট সার্কিট হইতে পারে। এই তিনটা লাইন পরস্পরের সাথে শর্ট সার্কিট হইতে পারে, তিনটা লাইন একসাথে শর্ট সার্কিট হইতে পারে। এগুলোকে প্রত্যেকটাকে আলাদাভাবে নাম দেওয়া হয়েছে। প্রথমে আসে সিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে যদি এই তিনটা লাইন একসাথে শর্ট সার্কিট হয়, এই যে তিনটা লাইন একসাথে শর্ট হয়ে গেছে, তাহলে সেটাকে বলা হয় সিমেট্রিক্যাল ফল্ট। অথবা কি হইতে পারে, তিনটা লাইন শর্ট তো হয়েছে, সাথে সেটা গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেছে, তিনটা লাইন একত্রে শর্ট হয়ে আবার গ্রাউন্ডের সাথে মিক্স হয়েছে। তাহলে এই তিনটা লাইন যদি একত্রে থাকে এটাকে বলা হয় সিমেট্রিক্যাল ফল্ট। তিনটা লাইন একত্রে যে ফল্ট হয় সেটাকে বলা হয় সিমেট্রিক্যাল ফল্ট। সেটা হইতে পারে গ্রাউন্ড থাকতে পারে, গ্রাউন্ড নাও থাকতে পারে। আচ্ছা তারপরে কি কি আছে? তারপরে যেগুলো হইতে পারে, অর্থাৎ এই তিনটা লাইন বাদে যা কিছু হইতে পারে সবকিছুকে বলা হয় অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। তাহলে কি হইতে পারে? একটা লাইন গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যেতে পারে, একটা লাইন হুট করে তার ছিঁড়ে মাটিতে পড়ে গেছে বা মাটির সাথে কোনোভাবে কানেকশন পেয়ে গেছে, গাছের সাহায্যে ধরলাম, গাছের সাহায্যে একটা তার মাটির সাথে কানেকশন পাইছে, তাহলে ওটাকে বলবো সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। এরপর হতে পারে কি ডাবল লাইন ফল্ট, দুইটা লাইন, জাস্ট দুইটা লাইন, অর্থাৎ এ বি সি, তিনটা লাইন, তিনটা লাইনের মধ্যে শুধু দুইটাই তার শর্ট হয়েছে, থেকে ডাবল লাইন। আবার এমন হইতে পারে দুইটা লাইন শর্ট হয়ে গ্রাউন্ডে মিক্স হয়েছে। এই তিন ধরনের কেস হইতে পারে অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে দুই ধরনের কেস। শর্ট সার্কিট ফল্ট, এই দুই নাম্বারে এই শর্ট সার্কিট ফল্টটাই আমরা ডিটেলসে দেখবো। এই প্রত্যেকটা টাইপের ফল্ট, এই ফল্ট কারেন্ট কিভাবে বের করে, শর্ট সার্কিট কিভাবে আঁকায়, সেগুলো। এটা জানা কেন জরুরি? কারণ আমরা যখন সার্কিটে সার্কিট ব্রেকার বসাই, সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার বসাইতে হলে ওই জায়গাতে ফল্ট হইলে কি পরিমাণ কারেন্ট ফ্লো হইতে পারে সেই ক্যাপাসিটি অনুযায়ী সার্কিট ব্রেকার বসাইতে হবে। সার্কিট ব্রেকার অনেক ধরনের ক্যাপাসিটির আছে, তো আমরা বেশি ক্যাপাসিটি সার্কিট ব্রেকার বসাবো না কম ক্যাপাসিটি সার্কিট বসাবো সেগুলা ফল্ট অ্যানালাইসিস করতে হয়।
তারপর ফল্ট অ্যানালাইসিস করে কত কারেন্ট লাগবে, কত রেটিং এর লাগবে সেগুলো বের করতে হয়। এই জন্য ফল্ট অ্যানালাইসিস ইম্পর্টেন্ট। তো জাস্ট একটা ছোট কনসেপ্ট, সেটা হচ্ছে সিনক্রোনাস জেনারেটরে যখন শর্ট সার্কিট কারেন্ট ফ্লো হয়, সেই শর্ট সার্কিট কারেন্টের বিহেভিয়ারটা কেমন হয়। অর্থাৎ সিনক্রোনাস জেনারেটরে যখন ট্রিপল এল ফল্ট মানে কি, তিনটা লাইন ফল্ট হয়ে গেছে, তিনটা লাইন শর্ট সার্কিট, এটাকে বলা হয় ট্রিপল এল ফল্ট। তিনটা লাইন শর্ট সার্কিট ট্রিপল এল ফল্টের সময় কারেন্টটা কেমন ভাবে ফ্লো হয়। তো প্রথমে দেখা যায় খুব হাই কারেন্ট ফ্লো হয়, সেটাকে বলা হয় সাবট্রানজিয়েন্ট পিরিয়ড বা সাবট্রানজিয়েন্ট কারেন্ট। এটা কি খুবই হাই, ধরলাম এখানে 15,000, জাস্ট 15,000, কিন্তু একটু পরে জাস্ট মিলি সেকেন্ড পরে দেখা যায় এই কারেন্টটা কমে গেল, কমে ধরলাম 12,000 হয়েছে। এটাকে বলা হয় ট্রানজিয়েন্ট পিরিয়ড। আর এরপর ফাইনাল স্টেট যখন এই কারেন্টটা একেবারে কমতেছে না ও বাড়তেছে না, মানে এটাও কিন্তু ফল্টের মানে হাই কারেন্ট, ধরেন এটা কত 9,000, অ্যাম্পিয়ার। তার মানে সাব ট্রানজিয়েন্ট কারেন্ট বলতে কোনটা বোঝায়, যেটা একেবারে স্টার্টিং এ খুব হাই কারেন্ট 15,000 মতো ফ্লো হচ্ছে, এরপর এই কারেন্টটা কমবে, সেটাকে বলে ট্রানজিয়েন্ট কারেন্ট। এই ট্রানজিয়েন্ট কারেন্টটা আরো কম, মানে এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, এই যে দেখতেছি সাব ট্রানজিয়েন্ট কি হচ্ছে, কমতেছে, 15,000, একটু আগে 14,500, একটু পরে 13,000, কমতেছে। ট্রানজিয়েন্টটাও একটু একটু কমতেছে, কিন্তু এই যে স্টেডি স্টেট ফল্ট কারেন্ট এটা কিন্তু কমতেছে না। 9,000 এটা হিউজ কারেন্ট, এটা ফল্ট কারেন্ট, কিন্তু এটা একটা ফিক্স লেভেলে চলে গেছে, এটাকে বলে স্টেডি স্টেট ফল্ট কারেন্ট। এই তিন ধরনের ফল্ট কারেন্ট হয়। প্রথমটা কি, হিউজ সাবট্রানজিয়েন্ট কারেন্ট, ওটা খুবই কম সেকেন্ড, এটা হচ্ছে মিলি সেকেন্ড একেবারে, এটা আমরা মেজারই করতে পারি না প্রায় বলতে গেলে। ওই সাবট্রানজিয়েন্টটা আমাদের হিসাবের বাইরে আমরা ধরি, আমরা সবসময় ট্রানজিয়েন্ট থেকে ডিজাইন করা শুরু করি। আর স্টেডি স্টেটটা নরমালি ফ্লো হয়, ধরেন 1 মিনিট পর ফল্ট হওয়ার পরে কত কারেন্ট ফ্লো হবে, সেটা হবে 9,000 বা স্টেডি স্টেট কারেন্ট। তাহলে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড শেষ হলে কারেন্ট কমে ট্রানজিয়েন্ট পিরিয়ডে যায়, এরপর কারেন্ট কমতে কমতে আরো একটা স্টেডি স্টেট পিরিয়ড যায়, যে কারেন্টটা আর চেঞ্জ হয় না, মানে ফল্ট ক্লিয়ার না করলে ওই কারেন্ট 9,000-ই থেকে যাবে। তো তাহলে বোঝাই যাচ্ছে এখানে কে বেশি, সাবট্রানজিয়েন্ট বেশি। সাবট্রানজিয়েন্টকে লেখা হয় আই ডাবল ড্যাশ, এরপর হচ্ছে ট্রানজিয়েন্ট আই ড্যাশ, এরপর হচ্ছে আই স্টেডি স্টেট আইএসএস। সাবট্রানজিয়েন্ট সবচেয়ে বেশি, ট্রানজিয়েন্ট সেকেন্ড, তারপর হচ্ছে আই ডাবল এস বা স্টেডি স্টেট কারেন্ট, এগুলো হচ্ছে সবার থেকে ছোট। আচ্ছা, এখন আমরা দেখতে চাই এই যে সার্কিট ব্রেকার, এই সার্কিট ব্রেকার রেটিং এ আমরা চলে যাবো এখন। সার্কিট ব্রেকার রেটিং, সিমেট্রিক্যাল ফল্ট, আনসিমেট্রিক্যাল ফল্ট, দুই ধরনের ফল্টের দুই ধরনের ভাবে বের করতে হয়। আমরা প্রথমে আনসিমেট্রিক্যালটাই দেখব, সিমেট্রিক্যালটা দেখব। সিমেট্রিক্যাল ফল্ট মানে কি ছিল, সিমেট্রিক্যাল ফল্ট মানে ছিল হচ্ছে তিনটা লাইন ইনভলভ থাকবে বা শর্ট সার্কিট হয়েছে যেখানে, তাকে বলা হয় সিমেট্রিক্যাল ফল্ট। তিনটা লাইন শর্ট হয়ে গেছে, তাকে বলা হয় সিমেট্রিক্যাল ফল্ট। এই ক্ষেত্রে আসলে এই যে এখানে একটা কি দেখা যাচ্ছে, এটা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, যেখানে একটা জেনারেটর আছে, এটা কি ট্রান্সফরমার, এরপর হচ্ছে এখানে ফল্ট হয়েছে। এখন এই ফল্ট কারেন্ট তো এখান থেকে ফ্লো হবে, বোঝা গেছে। এই ফল্ট কারেন্টকে লিমিট করতেছে কি, অর্থাৎ কারেন্টকে বাধা দিচ্ছে কি, কারেন্টকে বাধা দিচ্ছে হচ্ছে জেনারেটর একটা ইম্পিডেন্স আছে, রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স আছে, সে বাধা দিচ্ছে। তারপর আছে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের একটা রেজিস্ট্যান্স বা রিঅ্যাক্ট্যান্স আছে, সে বাধা দিচ্ছে। এই দুইজনকে বাধা দিচ্ছে শুধু ফল্ট কারেন্টকে।
এখন যদি ফল্ট এখানে হইতো, ধরেন ফল্ট এখানে হয়েছে জেনারেটরের পাশে, তাহলে কিন্তু ফল্ট কারেন্ট বেশি হইতো। ফল্ট কারেন্ট কম বেশি হবে কিনা সেটা ডিপেন্ড করবে কি ইম্পিডেন্সের উপর, সিস্টেমের ইম্পিডেন্স কত, কতটুকু ইম্পিডেন্স সে পার হয়ে আসতেছে। যেমন এখানে এই সার্কিটটা, এখানে কি একটা জেনারেটর আছে, তারপর একটা ট্রান্সফরমার, তারপর একটা ট্রান্সমিশন লাইন, তারপর হচ্ছে লোড। তো এখানে আমি প্রশ্ন করতেছি যে এখানে F1 একটা ফল্ট, F2 একটা ফল্ট, অর্থাৎ এখানে একটা ফল্ট শর্ট সার্কিট ফল্ট, মানে হচ্ছে ট্রিপল এল ফল্ট, মানে তিনটা লাইন শর্ট সার্কিট হয়ে গেছে। এখানেও ট্রিপল এল ফল্ট, তিনটা লাইন শর্ট সার্কিট হয়ে গ্রাউন্ডে ধরেন মিক্স হয়ে গেছে, সিমেট্রিক্যাল ফল্ট। এই ক্ষেত্রে F1 তে বেশি কারেন্ট ফ্লো হবে না F2 তে? একজন বলেন যে F1 তে সব মানে ফল্ট কারেন্ট কোনটা বেশি হবে, F1 না F2? এই ফল্ট কারেন্টকে বলতেছি IF1 আর এই ফল্ট কারেন্টকে বলতেছি IF2। কোন জায়গায় ফল্ট কারেন্ট বেশি হতে পারে? F1 এ বেশি হবে। আচ্ছা, F1 এ বেশি হবে। একটু আগে বললাম যে এই যে এখানে একটা সার্কিট, এই যে একটা সার্কিট আমরা তৈরি করলাম, এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে, আর আরেকটা সার্কিট তৈরি করলাম, তিনটা রেজিস্ট্যান্স আছে, তাহলে রেজিস্ট্যান্স যত বেশি কারেন্ট তত কম। এখানেও তাই হয়েছে যে F1 এর ক্ষেত্রে আমরা দেখতেছি রেজিস্ট্যান্স কত, এই জেনারেটর আর ট্রান্সফরমার দুইটা রেজিস্ট্যান্স বা রিঅ্যাকট্যান্স বা ইম্পিডেন্স। কিন্তু F2 তে দেখতেছি আমরা রেজিস্ট্যান্স বা রিঅ্যাকট্যান্স বেশি, ফলে কারেন্ট কমে যাবে, F2 তে কারেন্ট কমে যাবে। তার মানে ট্রান্সফরমারের পরে যে F1 ফল্ট, এখানে কারেন্ট বেশি, ফল্ট কারেন্ট। ফল্ট হইলে এটা ক্ষতিকারক ফল্ট। তার মানে যে সার্কিট ব্রেকার বসাবে, যে ইঞ্জিনিয়ার সার্কিট ব্রেকার বসাবে, সে কি করবে, সে এখানে সবচেয়ে ভালো সার্কিট ব্রেকার, সবচেয়ে হাইয়েস্ট রেটিং এর সার্কিট ব্রেকার বসাবে, এখানে সবচেয়ে লোয়েস্ট রেটিং যার দাম কম সেটা বসাবে। কত রেটিং এর বসাবে সেসব আমরা হিসাব করব। তাহলে সার্কিট ব্রেকারের রেটিং নির্ভর করে মেইনলি কোথায় ফল্ট হচ্ছে সেটার ইম্পিডেন্সের উপর। তাহলে সেই বিষয়ে একটা সূত্র আছে, সেই সূত্রটা আসলে ডেরিভেশন এই 2 পেজে করা হয়েছে। সেই সূত্রটা হচ্ছে এটা, শর্ট সার্কিট কেভিএ ইজ ইকুয়াল টু বেস কেভিএ গুণিত 100/%x। শর্ট সার্কিট কেভিএ মানে কি? শর্ট সার্কিট কেভিএ মানে হচ্ছে যেই পয়েন্টে শর্ট সার্কিট হয় সেই সার্কিটের যে সিস্টেম ভোল্টেজ থাকে, একটা নর্মাল ভোল্টেজ আমরা জানি যে এই বাসের ভোল্টেজ হচ্ছে 20 কিলোভোল্ট, তাহলে এটা হচ্ছে তার নর্মাল ভোল্টেজ। এবং শর্ট সার্কিট কারেন্ট ওই লাইনে কত ফ্লো হচ্ছে ওই পয়েন্টে, সেই দুটার গুণফলকে বলা হয় শর্ট সার্কিট কেভিএ। কেভিএ মানে কি? আমরা তো কেভিএ জানি, এস ইজ ইকুয়াল টু ভিআই। এস ইজ ইকুয়াল টু ভিআই ভোল্ট অ্যাম্পিয়ার, যেটা ওই ভোল্ট অ্যাম্পিয়ার মানে কি ভোল্টেজ ইনটু কারেন্ট। এবং এটাকে শর্ট সার্কিট বলার কারণ কি, এখানে শর্ট সার্কিট কারেন্টটা আমরা নিছি, নর্মাল কারেন্ট নেই নাই। শর্ট সার্কিট কেভিএ ইজ ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট। এই কারেন্ট হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট আইএসসি। এই যেখানে লেখা আছে কি ভোল্টেজ, মানে নর্মাল ভোল্টেজ, যেটা সিস্টেমের নর্মাল ভোল্টেজ কি ভি ইনটু শর্ট সার্কিট কারেন্ট কি আইএসসি, ভি ইনটু আইএসসি। এবং এটা যেহেতু 3 ফেজ, তাই এখানে 3 দ্বারা গুণ করা হয়েছে। 1000 দ্বারা ভাগ করার কারণ কি, কেভিএ কিলো ভোল্ট, মানে কেভিএ তে নেওয়ার জন্য। কারণ আমরা এখানে যদি 3 ভিআই করি, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা আসবে ভোল্ট অ্যাম্পিয়ার, ধরেন 200 ভোল্ট অ্যাম্পিয়ার, কিন্তু আমরা তো বের করতে চাচ্ছি কেভিএ, তাই 1000 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে শর্ট সার্কিট কেভিএ মানে কি, আমরা কোনো এক জায়গায় সার্কিট ব্রেকার বসাইতে গেলে আমাকে জানতে হবে ওই পয়েন্টে শর্ট সার্কিট কেভিএ কত। এমন কথা হচ্ছে, আমি তো একটু আগে বললাম যে কারেন্ট আমরা হিসাব করতে চাই, কিন্তু কারেন্ট আর শর্ট সার্কিট কেভিএ তো রিলেশন আছে, সেটা হচ্ছে নর্মাল ভোল্টেজ আর শর্ট সার্কিট কারেন্ট, এই দুটো গুণ করলে শর্ট সার্কিট কেভিএ পাওয়া যায়। তাহলে নর্মাল সিস্টেম ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্ট, এই দুইটাকে গুণ করলে আমরা পাবো শর্ট সার্কিট কেভিএ। তার মানে শর্ট সার্কিট কেভিএ জানলেই সার্কিট ব্রেকার রেটিং পাওয়া যাবে। ওইটা থেকে আমরা বুঝতে পারবো শর্ট সার্কিট কারেন্ট বেশি না কম। তাহলে এটা সূত্র কি, বেস কেভিএ, অর্থাৎ আমরা সিস্টেমের একটা বেস ধরে নিই, বেস এত কেভিএ বা এমভিএ ইনটু 100/%x, মানে কি রিঅ্যাকটেন্স
পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স মানে রিঅ্যাকটেন্স ইন পার ইউনিট, একে 100 দ্বারা ভাগ করলে পাওয়া যায় পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স। পার ইউনিট রিঅ্যাকটেন্সকে যদি 100 মানে হচ্ছে উপরের যে 100 আছে সেটাই, ওই 100 দ্বারা এখানে আর কি ভাগ করা হলে পার্সেন্টেজ এক্স পাওয়া যায়। তাহলে এটা ঠাড়া মুখস্থ করতে হবে যে শর্ট সার্কিট কেভিএ ফর্মুলা কি। এটা যে কোনো সার্কিট ব্রেকার রিলেটেড কাজ করতে গেলে এটা আমার লাগবে। তো এটা ডেরিভেশন এখানে করা আছে, তো ওটা পরে আমরা দেখতেছি। তার মানে এই সূত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, পার্সেন্টেজ এক্স ইম্পিডেন্স পার ইউনিট ইম্পিডেন্স, মানে পার ইউনিট ইম্পিডেন্সের সবচেয়ে বড় সুবিধা কি, শর্ট সার্কিট কেভিএ বের করা যায়। শর্ট সার্কিট কেভিএ বের করতে হলে লাগবে পার ইউনিট ইম্পিডেন্স বা শর্ট সার্কিট কারেন্ট, এখান থেকে তো শর্ট সার্কিট কারেন্টও বের করা যাবে, সেটা বের করতে লাগবে পার ইউনিট ইম্পিডেন্স। তাহলে একটা ম্যাথ দেখি, এই যে ম্যাথটা এটা হচ্ছে মেহতার বইয়ে, লিখে মেহতা। আচ্ছা যেটা বলতেছিলাম, তো এখানে এই যে ম্যাথটা, এখানে সার্কিট ডায়াগ্রামটা দেওয়া আছে, সার্কিট ডায়াগ্রামটা নাও মানে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া আছে, এটা না দিলেও ম্যাথ করা যাবে কারণ সবকিছু লেখা আছে এখানে। লেখা অনুযায়ী সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আঁকানো হয়েছে। কি বলছে, 3 ফেজ ট্রান্সমিশন লাইন অপারেটিং কত 10 কিলোভোল্ট, মানে এই যে ট্রান্সমিশন লাইন তো এইটা হচ্ছে 10 কিলোভোল্ট, having a resistance of 1 ohm and reactance 4, তার মানে 1 plus 4j, এটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স, is connected to the generating station bus bar, এটা হচ্ছে জেনারেটিং স্টেশন, through 5 MVA স্টেপ আপ ট্রান্সফরমার, মানে এই যে ট্রান্সফরমার স্টেপ আপ ট্রান্সফরমার, যেই ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স হচ্ছে 5%, মানে পার ইউনিটকে 100 দ্বারা ভাগ করলে, মানে এটাকে পার ইউনিটকে 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ করা হয়েছে আর কি। বাস বার আর সাপ্লাইড বাই 10 MVA অল্টারনেটর, যেটা এই অল্টারনেটরটা কি 10 MVA অল্টারনেটর হ্যাভিং 10% রিঅ্যাকট্যান্স, এটাও সেম, আমরা পার ইউনিট বের করতে পারি কত 10/100, পার ইউনিট হচ্ছে 0.1 জে পার ইউনিট, এটা হচ্ছে 5/100 মানে 0.05 জে পার ইউনিট, পার ইউনিটকে 100 দ্বারা গুণ করলে সেটা পার্সেন্টেজ হয়ে যায়। ক্যালকুলেট দ্য শর্ট সার্কিট কেভিএ, মানে শর্ট সার্কিট কেভিএ বের করার উদ্দেশ্য সিমেট্রিক্যাল ফল্ট, অবশ্যই আমি যে সূত্রটা দেখাইলাম সেটা কি সিমেট্রিক্যাল ফল্টের, সার্কিট ব্রেকার কেনার সময় অবশ্যই সিমেট্রিক্যাল ফল্টের শর্ট সার্কিট কেভিএ দেওয়া হয়। সিমেট্রিক্যাল ফল্ট বিটুইন ফেজেস মানে যে 3 ফেজ ফল্ট, এটাকে সিমেট্রিক্যাল ফল্ট বিটুইন ফেজেস। ইফ ইট অকার্স এট দ্য লোড এন্ড অফ দ্য ট্রান্সমিশন লাইন, লোড এন্ড মানে কি, এই যে এখানে লোডের শেষ প্রান্তে এইখানে যদি ফল্ট হয় তখন কেমন শর্ট সার্কিট কেভিএ হবে। তাহলে শর্ট সার্কিট কেভিএ এর ফর্মুলাতে আমরা দেখছি সেখানে আসলে লাগে হচ্ছে এই যে লাগে কি পার্সেন্টেজ এক্স, মানে রিঅ্যাকট্যান্স ইন পার্সেন্টেজ, পার ইউনিট রিঅ্যাকট্যান্স থেকে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সে আমাকে বের করতে হবে। এখন এখানে দেখি তো কি কি দেওয়া আছে, এই যে এর পার ইউনিট রিঅ্যাকট্যান্স তো দেওয়া আছে, এরও দেওয়া আছে, জেনারেটর গিভেন, এটা গিভেন, ট্রান্সফরমার গিভেন, এটা দেওয়া নাই, কিন্তু এখানে ট্রান্সফরমার জেনারেটরের তো একটা দেওয়া আছে বুঝলাম, কিন্তু এই দুটাতে তো ঝামেলা আছে। ঝামেলা কি, দুইটার রেটিং সেম না, তো বলছিলাম পার ইউনিট রেটিং সবার জন্য সেম বেজে নিতে হয়, তাহলে পার ইউনিট রেটিংটা আগে আমাকে চেঞ্জ করতে হবে, তার দুইটার পার ইউনিট সেম বেজে নিতে হবে, কারণ এই যে এই সূত্রে আমরা দেখতেছিলাম এখানে লেখা আছে বেস কেভিএ, তাহলে বেস কেভিএ দুইটার সমান হওয়া লাগবে, সেই কাজটা করা লাগবে। আর সেই থার্ড কাজ কি, এই যে এই ট্রান্সমিশন লাইন 1 + 4j আছে, এইটাকে পার ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে প্রথমে আমাকে বেস কেভি একটা ধরে নিতে হবে, এখন এক একজনের এক এক রকম চয়েস থাকতে পারে, বেস কেভিএ কেউ একজন 100 ধরতে পারে 200 ধরতে পারে, আমরা ধরলাম বেস কেভিএ হচ্ছে
10,000 কেভিএ। 10,000 কেভিএ মানে কি? 10 এমভিএ, সরি 10 এমভিএ। তাহলে 10 কেভিএ মানে 10 এমভিএ। তাহলে আমরা ধরতেছি 10,000 কেভিএ হচ্ছে বেস কেভিএ। এটা যে কেউ যে কোনোটা ধরতে পারে। আমরা সবচেয়ে সহজটা ধরলাম। সহজটা বলতে জেনারেটরটা ধরছি, যে জেনারেটর 10 এমভিএ, 10 এমভিএ কে আমরা বলতেছি 10,000 এমভিএ বা 10 এমভিএ বা 10,000 কেভিএ। এখন আমরা তো এই যে একটা ফর্মুলা দেখছিলাম, এই যে এই ফর্মুলাটা, বিশাল একটা ম্যাথ ছিল। ম্যাথটা দেখতেছি 4-5 জন পারছে, পুরাপুরি 4-5 জন পারছে, কেউ কেউ কিছু কিছু পারছে। আচ্ছা, তো এটা কি ছিল, যে আমার একটা গিভেন যদি পার ইউনিট দেওয়া থাকে, সেই গিভেন পার ইউনিটকে আমরা গিভেন কিলোভোল্ট স্কয়ার বাই এমভিএ গিভেন এবং নতুন এমভিএ ডিভাইড বাই নতুন কেভি স্কয়ার দ্বারা ক্যালকুলেশন করে নতুন পার্সেন্টেজ এক্স বের করতে পারি। এটাই আমরা এখানে করব। যে আমার কি হয়েছে, আমার নতুন আমরা বেস দেখতেছি 10 এমভিএ। তাহলে আমরা জেনারেটরটা দেখি, জেনারেটরের আগে কত ছিল? 10%। আগে ছিল 10%। তার মানে গিভেন কত জেনারেটরের জন্য বের করতেছি? 10%। কিলোভোল্ট কেভি কত? কেভি তো দেওয়া নাই এখানে, কেভি দেওয়া নাই মানে আমরা ধরবো ওটা আসলে দুটো সেম, আসলে দুটার কেভি রেটিং দেওয়া নাই। কেভি রেটিং দেওয়া নাই মানে ওটাতে কোনো সমস্যা নাই, ওটা বাদ। তাহলে থাকে কি এমভিএ গিভেন। এমভিএ গিভেন মানে আগে কত ছিল? আগে ছিল এই যে 10 দেওয়া ছিল, যেটা 10 এমভিএ আগে ছিল 10। আমরা নতুন কত ধরলাম? এই যেটা 10। তার মানে জেনারেটর কিন্তু চেঞ্জ হবে না, এটা কিন্তু 10%ই থাকবে। এটা কিন্তু 10%ই থাকবে, চেঞ্জ হবে না, কারণ আমরা যা ধরেছি 10 এমভিএ সেটাই হচ্ছে তার রেটিং। এবার বাকিটা, বাকি কি এই যে 5%। 5% কি ট্রান্সফরমার? ট্রান্সফরমারটা কিভাবে বের করব? এই যে ট্রান্সফরমারটা এখানে বের করতেছি, কত দেওয়া আছে? 5%। তাহলে সূত্র অনুযায়ী 5% গুণিত পুরাতন পুরাতন কিলোভোল্ট স্কয়ার বাই এমভিএ। এখন কিলোভোল্ট তো দেওয়া নাই, রেটিং কিলোভোল্ট দেওয়া নাই, তো ওটা আমার ইউজ করা লাগবে না। আমরা ইউজ করব পুরাতন এমভিএ, কত? 5। এখন নতুন এমভিএ কত ধরছি? 10। তাহলে ব্যাস, এই সূত্র থেকে আমরা পাচ্ছি 10%। তার মানে এই যে ট্রান্সফরমারের পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স সেটাও কি 10%। তাহলে এই যে এই ডায়াগ্রামে আমরা এগুলো বসাইছি, এই যে দেখেন এখানে এই যে এক্স হচ্ছে জেনারেটরের, এই যে জেনারেটরের 10%, এরপর ট্রান্সফরমারের 10। ট্রান্সমিশন লাইনেরটা বের করতে হবে। ট্রান্সমিশন লাইনের কিভাবে বের করব? পার্সেন্টেজ বা পার ইউনিট কিভাবে বের করব? ট্রান্সমিশন লাইনে দেওয়া আছে কি দেখি তো, দেওয়া আছে 1+4 যে রিঅ্যাকট্যান্স বা ইম্পিডেন্স। ইম্পিডেন্স দেওয়া আছে 1+4 যে। কিভাবে বের করা যায়? ট্রান্সমিশন লাইনটা দেওয়া আছে 1+4 যেটা কি ওহম, অ্যাকচুয়াল ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু থেকে আমরা পার ইউনিট কিভাবে বের করি? অ্যাকচুয়াল ভ্যালু থেকে পার ইউনিট কিভাবে বের করি বলেন? এটা হচ্ছে অ্যাকচুয়াল জেড লাইন, এখান থেকে পার ইউনিট কিভাবে বের করব? এগুলো তো কেউ পারবেন না। অ্যাকচুয়াল ভ্যালু থেকে পার মিনিট কিভাবে বের করি? এটা তো একবার করানো হয়েছে, এটা তো অনেক মিডে অনেকবার করানো হয়েছে। অ্যাকচুয়াল ভ্যালুকে আমাকে ভাগ দিতে হবে,
অ্যাকচুয়াল ভ্যালুকে ভাগ দিতে হয় বেস ভ্যালু দ্বারা। তবে পাওয়া যায় পার ইউনিট ভ্যালু। তাহলে আমরা ভাগ দিব কি, লাইনের বেস দ্বারা ভাগ দিব। লাইনের বেস কত সেটা তো দেওয়া নাই, তাহলে লাইনের বেস বের করতে হবে। বেস বের করার সূত্র অনুযায়ী আমরা বের করব। বেস বের করার সূত্র কি ছিল, কিলোভোল্ট স্কয়ার ডিভাইড বাই এমভিএ। কিলোভোল্ট স্কয়ার ডিভাইড বাই এমভিএ, এইটা ছিল পার ইউনিট বের করার, এই যে বেস বেস ইম্পিডেন্স বের করার সূত্র। তাহলে এটা আসে কত, 10 ওহম। এটা আসে 10 ওহম। কিলো করছি আমরা কিলোভোল্ট স্কয়ার ডিভাইড বাই এমভিএ করছি, তাহলে আসে কত, 10 ওহম। এই 10 ওহম দ্বারা ওই যে রিঅ্যাকট্যান্স ছিল ওইটাকে ভাগ দিতে হবে। এই যে 1 + 4 যে, তাকে 10 ওহম দ্বারা ভাগ দিলাম। তাহলে এটা কি আসবে, এটা চলে আসবে পার ইউনিটে। এখন এই পার ইউনিট থেকে আমরা কি করতে চাই, পার্সেন্টেজ করতে চাই। পার্সেন্টেজ করতে হলে কি করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। ব্যাস, এইটা কাজটা করে ফেললে যেটা আসে সেটা এখন পরে লেখা আছে। যেটা করলে যেটা আসবে সেটা এখানে করা আছে, যে 10% প্লাস 40%, মানে 10% হচ্ছে রিয়েল পাওয়ার আর রেজিস্ট্যান্স, আর 40% হচ্ছে রিঅ্যাকট্যান্স। 10% আর 40%। তাহলে এই ডায়াগ্রামটা কিভাবে আসে সেটা ব্যাখ্যা করলাম। এই যে 10% আর 40%, তার মানে এই যে এগুলো হচ্ছে জে, এগুলোর সাথে জে গুণ আছে, এগুলোর সাথে জে গুণ আছে, কিন্তু এই 10%-এর সাথে জে গুণ নাই। 10%-এর সাথে জেটা গুণ নাই। তার মানে কি এখানে আমরা দেখতেছি এই যে জিনিসটা হচ্ছে এরকম, উপরে আছে 10%, হ্যাঁ 10% জে, এরপর এটাও কি 10% জে পার্সেন্টেজ হিসেবে, এটা হচ্ছে কত, 10% প্লাস 40% জে, মানে লাইনেরটা। ব্যাস, এখান থেকে আমরা টোটাল ক্যালকুলেশন করলে পাবো কত, 60% প্লাস 10%, 60% জে প্লাস 10%। তো আমরা তো জানি 2 + 3i, এর মান কত, এর মান হচ্ছে √2² প্লাস 3²। এটা তো বেসিক ম্যাথ, 2² প্লাস 3²। তো সেই রকম ভাবে আমরা এখানে টোটাল ভ্যালুটা বের করতে পারি, √ এই যে সবগুলোর যোগফল কত, 60% জে প্লাস 10%। তাহলে জে এর কম্পোনেন্ট 60² আর ওইদিকে আছে 10², তাহলে রুট করলে কত হয়, 60.83%। ব্যাস, এটা আমার চলে আসে পার্সেন্টেজ এক্স, ওভারঅল পার্সেন্টেজ এক্স। এখন ওভারঅল পার্সেন্টেজ এক্স চলে আসছে, তাহলে আমার সূত্র কি ছিল, সূত্র ছিল শর্ট সার্কিট কেভিএ ইজ ইকুয়াল টু বেস কেভিএ, বেস হচ্ছে 10 এমভিএ, মানে হচ্ছে 10,000 কেভিএ ইন্টু 100 ডিভাইড বাই পার্সেন্টেজ এক্স 60.83 করে দিলে কত আসে, 16,440 কেভিএ। আমার বেস কেভিএ কত ছিল, 10,000, কিন্তু শর্ট সার্কিটে কত আসছে, 16,440, মানে কারেন্ট বেশি যাচ্ছে।
স্যারকে কি কেউ শুনতে পাচ্ছেন? ভাই জাকারিয়া ভাই স্যারের কি হয়েছে? নেটওয়ার্কের প্রবলেম অথবা বিদ্যুৎ চলে স্যারের গেছে। ওখানে সম্ভবত হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, ডিসকানেক্টেড হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না ওই পাশ থেকে। হ্যাঁ হ্যাঁ, আমার একটু আহ, প্রবলেম হয়েছিল। আচ্ছা, হ্যাঁ তো হ্যাঁ, যেটা করতেছিলাম সেটা হচ্ছে শর্ট সার্কিট কেভিএ হবে, বেস কেভিএ দেওয়া আছে, বেস কেভিএ পাইলাম। এরপর হচ্ছে পার্সেন্টেজ এক্স বসানো হয়েছে এখানে। তো কত আসছে? 16,440। তাহলে এই ভ্যালুটা অবশ্যই বেশি হবে তার থেকে, এই যে 10,000 বা বেস কেভিএর থেকে। আচ্ছা, এখন সেকেন্ড পার্টটা কি ছিল? সেকেন্ড কোশ্চেনটা ছিল শর্ট সার্কিট কেভিএ বের করতে হবে। কোথায়? এই যে সেকেন্ড এটা, at the high voltage terminals of the transformer. ট্রান্সফরমারের হাই ভোল্টেজ টার্মিনাল কোনটা? এই যে হাই ভোল্টেজ টার্মিনাল হচ্ছে এটা। এই পয়েন্টে শর্ট সার্কিট কিভাবে বের করতে হবে, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে দেখি। এই জায়গাতে যদি ফল্ট হয় তাহলে এর আগে কয়টা ইম্পিডেন্স আছে? এর আগে ইম্পিডেন্স আছে জেনারেটর আর ট্রান্সফরমার। তার মানে এই লাইনের ইম্পিডেন্স কিন্তু আর আসবে না F1 ফল্টের ক্ষেত্রে। তাহলে এটা ডায়াগ্রাম হবে কতটুকু? এই যে এই পর্যন্ত F1, এই জায়গাতে গিয়ে আমরা ফল্টটা করতেছি। তাহলে এই ক্ষেত্রে কি হিসাবটা আরো সোজা হয়ে গেল। এটা হচ্ছে প্রথমটার ইম্পিডেন্স 10% জে, পরেরটাও 10% জে, দুটাই জে। তাহলে যোগ করলে কত হবে? 20% জে। মানে টোটালটাই 20% জে। ঠিক আছে, এই দুটা কিন্তু তখন আর হিসাবের মধ্যে আসবে না, এই লাইনের হিসাব আর আসবে না তখন। তার মানে কি এখন ইম্পিডেন্সটা আগের থেকে কমে গেল। তো সেম ভাবে আমরা শর্ট সার্কিট কেভিএর সূত্র কি? বেস কেভিএ, এটা হচ্ছে 10,000 ইন্টু 100, সূত্রের 100, আর এই 20 হচ্ছে পার্সেন্টেজ এক্স। তাহলে পার্সেন্টেজ এক্স কি কমে গেছে 20, তাই শর্ট সার্কিট কেভিএ কত হয়েছে দেখেন তো? 50,000 কেভিএ। 50,000 কেভিএ, তার মানে এর আগের শর্ট সার্কিট কেভিএ কত ছিল? 16,000 বা 17,000, 16,500 ছিল। আর এখানে 50,000, মানে কি এখানে হাই রেটেড সার্কিট ব্রেকার বসাইতে হবে। এখানে যে সার্কিট ব্রেকার বসাবো, এখানে আসছে যে সার্কিট ব্রেকার বসাবো, দুইটা সেম দিলে কিন্তু সমস্যা, কাজ হবে না। তো সেম রেটের দিলে সমস্যা। কেউ যদি মনে করে যে দুইটাতেই 50,000 দেই, তাহলে তো একটা সমস্যা, দাম বেশি খরচ হচ্ছে, কস্ট বেশি খরচ হচ্ছে। অর্থাৎ কেউ বললো এখানেও 50,000 দিই, এখানেও 50,000 দিই, কিন্তু এখানে তো 50,000 লাগবে না, আমি হুদাই বেশি টাকা কেন খরচ করবো? তাই এই জন্য আমাকে হিসাব করে একেবারে তার কাছাকাছি দিতে হবে। ওখানে 16,000 ছিল, ওখানে আমি 17,000 18,000 কেভিএ রেটিং এ দেবো, এখানে 50,000 রেটিং এ দেবো। তার মানে শর্ট সার্কিট ফল্ট, ট্রিপল এল শর্ট সার্কিট কেভিএ যেটা, সেটা সবচেয়ে বেশি হয় কোথায়? জেনারেটরের যত কাছে যাওয়া যায়। জেনারেটরের যত কাছে, যেমন এখানে, এখানে কি ফল্ট আরো বেশি হবে? এই যে এখানে এই পয়েন্টে ফল্ট আরো বেশি, 50,000, ওখানে দেখা যাবে 60,000 বা তারও বেশি। এই জন্য শর্ট সার্কিট কেভিএটা ইম্পর্টেন্ট করতে হয় সার্কিট ব্রেকার ভ্যালু নির্ণয় করার জন্য। তো আজকে আচ্ছা আরেকটা ম্যাথ ছিল, আচ্ছা সেটা আমরা পরে দেখব। আজকে এই পর্যন্ত থাকলো। আর এখানে কিছু ডেরিভেশন ছিল, সেই ডেরিভেশন গুলা না দেখলেও হবে, তো নেক্সট দিন আবার দেখাইতে পারি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকলো। তারা অ্যাটেন্ডেন্স দেওয়া হইলে লিভ নিতে পারেন, আর যদি কোশ্চিন থাকে করতে পারেন। এই ম্যাথে কোনো কোশ্চিন থাকলে, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট।
শর্ট সার্কিট কেভিএ এই ম্যাথটা পারলে, মানে এই দুইটা ম্যাথ পারলে সব বোঝা যায়। প্রবলেম থাকলে করতে পারেন অথবা লিভ নিতে পারেন। এটা আমি আজকে আপলোড করে দিব, আজকে এটা আপলোড করে দিব।